নমস্কার বন্ধুরা। আজকের এই গল্পটি আমার কোনো নিজের গল্প নয়, বরং আমারই এক অতি প্রিয় এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন যেন আমি তার এই একান্ত ব্যক্তিগত অনুভূতিগুলোকে আপনাদের সামনে তুলে ধরি। তিনি চান এই গল্পটি যেন শুধু গল্প হয়েই না থেকে কারো জীবনের আয়না হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে আজকের এই পুরো গল্পটি আমাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ গল্পের কোনো এক ফাঁকেই আমি সেই নাম্বারটি দেব। তাই একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। গল্প শুরু হচ্ছে। অফিসের ক্যান্টিনের এক কোণে রাখা ছোট্ট টেবিলটাতেই আমাদের প্রথম দেখা। আমি তখন সদ্য জয়েন করেছি, আর উনি মানে আমাদের বস রাহুল চৌধুরী একজন প্রতিষ্ঠিত এবং অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব। বয়স ৩০-এর কোঠায়, কিন্তু ব্যক্তিত্বে এক অমোঘ আকর্ষণ। তার তীক্ষ্ণ দৃষ্টি, শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর আর কথা বলার মধ্যে এক অদ্ভুত রসবোধ, সবকিছু মিলিয়ে প্রথম দিন থেকেই তিনি আমার মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। আমি অনামিকা, সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে। সদ্য বিয়ে হয়েছে, স্বামী সুমন একজন সরকারি চাকরিজীবী। সংসার, স্বামী সব নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু জীবনের কিছু কিছু মোড় এমনভাবে আসে যখন মনে হয় এ সবই যেন এক শান্ত নিস্তরঙ্গ নদী, যার জীবনে কোনো ঢেউ নেই, কোনো উত্তেজনাই নেই। রাহুল চৌধুরীর সান্নিধ্য আমার সেই নিস্তরঙ্গ জীবনে এক অপ্রত্যাশিত ঝড় নিয়ে এলো। প্রথমে সবটাই ছিল সৌজন্যের খাতিরে, মিটিং, প্রেজেন্টেশন, জরুরি কাজ, এই সব। কিন্তু ধীরে ধীরে সেই পেশাগত সম্পর্ক এক অন্য রূপ নিতে শুরু করল। তার চোখে মুখে আমি দেখতে পেতাম এক গভীর মুগ্ধতা, যা শুধু একজন বস তার কর্মীর মধ্যে দেখতে পারে না। তার চাহনিতেই লুকিয়ে থাকত এক না বলা ভাষা, এক গোপন আকাঙ্ক্ষা। আমি প্রথম নিজেকে বোঝাতাম এ শুধুই আমার মনের ভুল, কিন্তু যখন তিনি আমার দিকে তাকিয়ে হাসতেন বা আমার কোনো ছোটখাটো কাজেও প্রশংসা করতেন, তখন আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ জাগত। একদিন অফিসের এক বড় প্রজেক্ট সফলভাবে শেষ হওয়ার পর রাহুল চৌধুরী আমাকে ডিনারে আমন্ত্রণ জানালেন। তিনি বললেন, অনামিকা, আজকের এই সাফল্যটা শুধু টিমের নয়, তোমারও। তাই চলো আজ সন্ধ্যায় আমরা একসাথে ডিনারে যাই, সেলিব্রেটরি ডিনার। আমি প্রথমে একটু ইতস্তত করেছিলাম, কিন্তু তিনি যেভাবে বললেন তাতে না করাটা অভদ্রতা হতো। আর তাছাড়া মনে মনে একটা ছোট্ট কৌতূহলও ছিল। বসের সাথে ডিনারে যাওয়া, এই ব্যাপারটা আমার কাছে ছিল নতুন। সেই রাতের কথা আজও আমার স্পষ্ট মনে আছে। শহর থেকে একটু দূরে লেকের ধারে এক শান্ত রেস্টুরেন্ট, নরম আলো, হালকা সঙ্গীত আর আমাদের দুজনের উপস্থিতি। টেবিলে পাশাপাশি বসে আমি তার চোখে চোখ রেখেছিলাম। তার সেই গভীর কালো চোখে যেন এক অনন্ত রহস্য লুকিয়েছিল। তিনি আমার কথা শুনছিলেন, আমার ছোটবেলার গল্প, আমার স্বপ্ন, সব। আর আমিও মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তার জীবনের কথা। তিনি যখন বলছিলেন, তার চোখের তারায় এক অন্য আলো জ্বলে উঠছিল। তিনি বলছিলেন, অনামিকা, তুমি কি জানো, তোমাকে দেখলে আমার কেন সবসময় মনে হয় তুমি প্রকৃতির এক অমূল্য সৃষ্টি? তোমার সরলতা, তোমার এই শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি, আমার জীবনে এমন কাউকে দেখিনি। কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন অনেক দিন পর কেউ আমার ভেতরের মানুষটাকে দেখতে পাচ্ছে। সুমন ভালো স্বামী, কিন্তু তার জীবনে এই আবেগ, এই গভীরতা, এই উপলব্ধির অভাব ছিল। সে আমাকে ভালোবাসত, কিন্তু সেটা ছিল এক দায়বদ্ধতা, এক পরিচিত রুটিন। কিন্তু রাহুল চৌধুরীর চোখে মুখে আমি যা দেখছিলাম তা ছিল অন্য কিছু, এক তীব্র আকর্ষণ, এক আদিম তাড়না। প্রথম চুম্বকীয় টানটা অনুভব করেছিলাম সেদিন রাতে। আমাদের হাত প্রায়ই স্পর্শ করছিল টেবিলের নিচে, প্রতিবারই বিদ্যুৎ খেলে যাচ্ছিল আমাদের শরীরে। তিনি যখন আমার হাতের উপর নিজের হাত রেখেছিলেন, সেই স্পর্শে কি ছিল? এক নরম অথচ দৃঢ় চাপ, যেন বহুদিনের চেনা এক উষ্ণতা। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল বহুগুণে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার চোখে মুখেও আমি সেই একই অস্থিরতা দেখতে পাচ্ছিলাম। কথায় কথায় তিনি আমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। তার উষ্ণ হাতের স্পর্শে আমার সমস্ত শরীর যেন জমে গেল। আমি তাকিয়ে রইলাম তার চোখের দিকে। সেই দৃষ্টিতে ছিল এক প্রশ্ন, এক অনুমতি প্রার্থনা। আমি কিছু বলতে পারলাম না, শুধু আলতো করে মাথা নাড়লাম। আর ঠিক তখনই তিনি আমার দিকে ঝুঁকে এলেন। আমাদের প্রথম চুম্বন। সে চুম্বনে ছিল না কোনো অধৈর্য, ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল কেবল এক গভীর ভালোবাসা, এক ফরবিডেন প্লেজারের মিষ্টি যন্ত্রণা।
তার ঠোঁটের স্পর্শে আমার সমস্ত সত্তা যেন বিলীন হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটাই অনন্ত হয়ে থাকুক। তিনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, অনামিকা, আমি তোমাকে চাই, খুব চাই। সেই রাতের পর থেকেই আমাদের এই গোপন সম্পর্ক শুরু। প্রতি সপ্তাহে অন্তত একবার দেখা হতো, কখনো অফিসের পর, কখনো বা ছুটির দিনে। লুকিয়ে চড়িয়ে ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণে কাটত আমাদের প্রতিটা মুহূর্ত। প্রত্যেকবার দেখা হওয়ার আগে আমার বুক ধুকপুক করত। সুমনের চোখে ধুলো দেওয়া, নতুন নতুন অজুহাত তৈরি করা, সব মিলিয়ে এক রোমাঞ্চকর যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধের শেষেই ছিল এক অন্য জগৎ, যেখানে শুধু আমি আর রাহুল। আমাদের দেখা হওয়ার জায়গাগুলোও হতো অত্যন্ত গোপনীয়। কখনো কোনো ফাঁকা পার্ক, কখনো বা শহরের বাইরে কোনো নির্জন রেস্টুরেন্ট। সেখানে আমরা বসতাম, কথা বলতাম, একে অপরের মধ্যে হারিয়ে যেতাম। তার উপস্থিতি আমাকে এক অদ্ভুত শক্তি দিত। তার তীক্ষ্ণ বুদ্ধি, তার জীবনের প্রতি গভীর উপলব্ধি সবটাই আমাকে মুগ্ধ করত। আর আমার প্রতি তার যে টান, সে তো ছিল এক চুম্বকের মতো। একদিন আমরা গিয়েছিলাম এক পুরনো জমিদার বাড়িতে, যেটি এখন একটি হেরিটেজ হোটেল। সেখানে ঘর ভাড়া নিয়েছিলাম। দিনের বেলা সব স্বাভাবিক, কিন্তু রাতের বেলায় যখন বাইরের জগৎ শান্ত হয়ে আসত, তখন আমাদের ভেতরের জগৎ জেগে উঠত। সেদিন রাতে ঘরের আবছা আলোয় আমি তার মুখোমুখি বসেছিলাম। সে আমার দিকে তাকিয়েছিল এক অন্যভাবে। সেই দৃষ্টিতে ছিল তীব্র বাসনা আর এক গভীর আবেগ। সে আমার দিকে এগিয়ে এলো। আমি চোখ বুজে রইলাম। তার উষ্ণ শ্বাস আমার মুখে এসে লাগল। তিনি আমার গালে হাত রাখলেন। সেই স্পর্শে ছিল এক অন্য রকম জাদু। অনামিকা, তিনি ফিসফিস করে বললেন, তুমি কি সত্যি জানো তুমি কি? আমি চোখ মেলে তাকালাম। তার চোখে তখন নেশা। তুমি আমার জীবনে সেই প্রজাপতি, যা এতদিন আসছিল না। তিনি আরও কাছে এসে বললেন, তোমার স্পর্শ, তোমার গন্ধ, তোমার কথা সবটাই আমাকে আচ্ছন্ন করে রাখে। তার ঠোঁট আমার ঠোঁটের ওপর নেমে এলো। এ চুম্বনে ছিল না কোনো দ্বিধা, ছিল কেবল এক তীব্র আকাঙ্ক্ষা। আমাদের শরীর একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল। সেই রাতের প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন আবিষ্কার। তার প্রতিটি স্পর্শ আমার শরীরে নতুন শিহরণ জাগাচ্ছিল। আমি যেন নিজেকে হারাচ্ছিলাম। তার আলিঙ্গনে আমি খুঁজে পাচ্ছিলাম এক অন্য আমি, যাকে এতদিন আমি চিনতাম না। কিন্তু এই সব কিছুর আড়ালেই লুকিয়েছিল এক গভীর ভয়। আমরা জানতাম এই সম্পর্ক সমাজের চোখে অপরাধ। যদি ধরা পড়ে যায় তবে কি হবে? সুমনের কি হবে? আমার কি হবে? একদিন আমি আর রাহুল গিয়েছিলাম একটি রিসর্টে, শহর থেকে অনেক দূরে। সেখানে আমরা একটি প্রাইভেট ভিলা নিয়েছিলাম। চারপাশ শান্ত, নিবিড় প্রকৃতি। সেদিন আমাদের দেখা হওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু আমি একটু দেরি করে ফেলেছিলাম। আমার গাড়িটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই পৌঁছাতে প্রায় ঘন্টা দেড়েক দেরি হয়। যখন আমি রিসর্টে পৌঁছালাম তখন প্রায় বিকেল। রিসেপশনে আমাকে দেখে রাহুল একটু চিন্তিত হলেন। কি হয়েছে অনামিকা, এত দেরি? তিনি প্রায় ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। কিছু না, গাড়িটা একটু সমস্যা করেছিল। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার চোখের দিকে তাকিয়েই বুঝে গেলেন কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো তো? তিনি আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে এলেন। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, নরম আলো, হালকা সুর। আমরা মুখোমুখি বসলাম। অনামিকা, তুমি মিথ্যে বলছো, রাহুল বললেন। তোমার চোখে মুখে কি চলছে আমি সব বুঝতে পারছি। আমি আর চেপে রাখতে পারলাম না। আমার চোখ জলে ভরে এলো। আমার না খুব ভয় করছে রাহুল, আমি ফিসফিস করে বললাম। এই সম্পর্কটা কি ঠিক হচ্ছে? যদি কেউ জেনে যায়? রাহুল আমার দিকে ঝুঁকে এলেন, আমার চোখে লেগে থাকা জল মুছে দিলেন। ভয় পেও না অনামিকা, তিনি নরম গলায় বললেন। আমি তো আছি, আর এসব কথা কেউ জানতে পারবে না। আমরা সবসময় সতর্ক থাকব। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তার সেই উষ্ণ আলিঙ্গনে আমি যেন সব ভয় ভুলে গেলাম। মনে হলো এই পৃথিবীতে আমি একা নই, আমার পাশে কেউ আছে। এরপর আমরা ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি একটি সুন্দর শাড়ি পরেছিলাম। রাহুল আমাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। অনামিকা, তুমি আজ সত্যি খুব সুন্দর, তিনি বললেন। আপনিও কম যান না, আমি হেসে বললাম। আমরা ডিনারের জন্য বসলাম, তবে সেদিন রাতের খাবারটা আমাদের আর শেষ করা হলো না। ঠিক যখন আমরা সবেমাত্র খেতে শুরু করেছি, তখন হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ এলো। প্রথমে ভেবেছিলাম নিশ্চয়ই কোনো ওয়েটার, কিন্তু শব্দের সাথে সাথে দরজায় আবার ধাক্কা লাগলো, এবং এবার শব্দটা আরও জোরে, আরও তীক্ষ্ণ। রাহুল আর আমি একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের মুখেই একই প্রশ্ন, কে হতে পারে এই অচেনা জায়গায় এত রাতে? রাহুল আলতো করে আমার হাত ধরলেন। তার হাত তখনও কাঁপছিল। তুমি এখানেই থাকো, তিনি ফিসফিস করে বললেন। আমি দেখছি কে এসেছে।
তিনি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। আমি তখনও ভয়ে জমে পাথর হয়ে বসে আছি। আমার মনে হলো, কে আসতে পারে, এমনভাবে কে দরজায় ধাক্কা মারতে পারে? শুধু কি কোনো দুর্ঘটনা? রাহুল দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, তারপর খুব সাবধানে লকটা খুললেন। দরজা খুলতেই যে দৃশ্যটা আমরা দেখলাম, তাতে আমাদের দুজনেরই হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। দরজার সামনে দাঁড়িয়েছিল একজন লোক। তার মুখটা কেমন যেন অচেনা, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল এক অশুভ ইঙ্গিত। সে আমাদের দিকে তাকিয়ে একটা বীভৎস হাসি হাসল। এখানে কি হচ্ছে? লোকটি তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বরটা কেমন যেন পরিচিত মনে হচ্ছিল, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না। রাহুল একটুও ঘাবড়ালেন না। তিনি লোকটির দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, আপনি কে, কি চান? লোকটি হাসল। তার হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল একটা চাপা হুমকি। আমি কে সেটা বড় কথা নয়, লোকটি বলল। বড় কথা হলো আপনারা এখানে কি করছেন? হঠাৎ আমার মনে হলো